বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান জাতির প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত, উপেক্ষিত। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাইলে এই সেবা কেন আমরা নেব না? আমি এখানে আসার আগেই আপনাদের বিষয়গুলো অবগত হয়েছি। 2 দফা আপনাদের সম্মানিত অধ্যক্ষ সাহেব আমার সাথে দেখা করেছেন, বিস্তারিত তিনি কথা বলেছেন। আজকে আপনারা সবাই বললেন, আপনাদের মুখ থেকে সরাসরি শুনলাম। তার আগে আমি নিজের চোখে দেখার চেষ্টা করলাম। তো সব কিছু দেখে মনে হচ্ছে বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান জাতির প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত, উপেক্ষিত। যেভাবে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাইলে সরকার বলে দিতে পারে যে এটার প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন থাকে তাইলে ঝুলিয়ে রাখার কোনো অবকাশ নেই। এটার একটা সমাধান অবশ্যই হওয়া চাই। সংসদে আমি আপনাদের এই আসনের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আরও 299টি আসন সম্পর্কে আমার বিবেকের জায়গা থেকে আমাকে কথা বলতে হয়। তারপরে এটা আমার প্রাধান্য, কারণ এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত না করলে আমি সংসদে আজকে এইভাবে কথা বলার সুযোগ পেতাম না। কৃতজ্ঞতার জায়গা থেকে আমাকে এই কাজটা অবশ্যই করতে হয়, করে যাব ইনশাল্লাহ। দাবি যেগুলো আপনারা বলেছেন, অসঙ্গত কোনো দাবি এখানে উত্থাপন করা হয়নি, সবগুলাই সঙ্গত দাবি। সংসদে যেহেতু সময়ের সীমাবদ্ধতা থাকে, আমি হয়তো যত পয়েন্ট আপনারা বলেছেন সব পয়েন্টে কথা বলতে পারবো না, কিন্তু বেসিক যে 3-4টা পয়েন্ট সেইটা আমি তুলে ধরার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে এই ওয়াদাও দেব না যে সব দাবি আদায় করে দেব। আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাইলে এই সেবা কেন আমরা নেব না? এর প্রয়োজনীয়তা হয় আমরা উপলব্ধি করি না, অথবা এই সেবার পক্ষে বড় গলায় কথা বলার জায়গা মতো লোক নাই, এই জন্য উপেক্ষিত। এটা তো হওয়া উচিত নয়। আমাদের সরকার, বর্তমান সরকার ঘোষণা করেছেন সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। তো এখানে যে শত শত রোগীরা এখানে আসে প্রতিদিন সেবা নিতে, তারা কি সবার মধ্যে পড়ে না? তারাও তো সবার মধ্যে পড়ে। যেহেতু তারা সবার মধ্যে পড়ে, কাজেই এখানে উপযুক্ত অ্যাটেনশন দিতে হবে। রোগীদের একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই না। অবশ্যই এটা ঠিক যে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম, এখানে বেশি। ঔষধ কি দিবেন না দিবেন, ক্যাপাসিটির ভিতরে 30 লাখ টাকার বোধহয় একটা ফান্ড পেয়েছিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার পথে। তো চিমটিয়ে যখন দেওয়া হবে, স্বাভাবিকভাবেই এটা সাস্টেইন করবে না। এর একটা পলিসি থাকা উচিত। আমি মনে করি যে আপনাদের জন্য সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, দাবি আদায় করার জন্য লড়াই করা উচিত, সেটা হলো যে এর জন্য একটা আইন তৈরি হওয়া উচিত। আইনের ভিত্তি যখন দাঁড়াবে, তখন বাকি জিনিসগুলো ডান হাত ধরে সব চলে আসবে। একে একে আসবে, একদিনে আসুক অথবা না আসুক। আমি চেষ্টা করব আপনাদের হয়ে কথাগুলো বলা। প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে আমরা প্যাথোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশনের সার্ভিস এখানে দিতে পারি, কিন্তু আমাদের এক্সরে মেশিন আছে, ফিল্ম আছে, বাট একটা ভোল্টেজ স্টেবিলাইজারের অভাবে আমরা ওইটা অপারেট করতে পারি না। আমি জিজ্ঞেস করেছিলাম এটার আনুমানিক দাম কত হবে। উনি বলেছেন যে 3 লক্ষ টাকার মতো হবে। তো এই ছোটো দামটা ইনশাল্লাহ আমার জন্য বেয়ার করবে। এটার জন্য সরকারি অনুদানের প্রয়োজন হবে না। শনিবার আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এরপরে আপনারা আপনাদের মতো করে এটা ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ। ছোট্ট একটা অগ্রগতি দিয়ে শুরু হোক, বাকিটা আল্লাহ চাইলে সামনে হবে ইনশাল্লাহ।